রেকর্ডিং অন করছি। Assalamu alaikum everyone. This is Ishra Jahan Meme with you guys. Thank you so much for joining the class. Welcome to my class. তো আজকে আমরা রাইম স্কিম এবং ফিগারস অফ স্পিচের প্র্যাকটিস করব, সঙ্গে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তোমাদের পোয়েট্রিতে এই কবিতাটা রয়েছে এবং এটি খুবই বিখ্যাত একটি কবিতা রবার্ট ফ্রস্টের। এটা সম্পর্কেও জানবো, সামারিটা জানবো আর কি। আর এখান থেকে ফিগারস অফ স্পিচ কীভাবে বের করব, রাইম স্কিম কীভাবে বের করব, এগুলোও দেখবো। আর এছাড়া আজকে আমরা শুরুতে ফিগারস অফ স্পিচের একটা ইম্পর্টেন্ট টপিক জানতে চলেছি। সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির কি যেন কনসিপ্ট সম্পর্কে। আচ্ছা দেখো, আগে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি সেটা জানি। মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে এমন ধরনের পোয়েট্রি যেগুলো আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে লেখা হয়, যেখানে বিজ্ঞানের কোনো বা লজিকের কোনো অস্তিত্ব থাকবে না, আধ্যাত্মিক বিষয়গুলো লেখা হবে। এখানে বলেছি মেটাফিজিক্যাল পোয়েট্রি বা মেটাফিজিক্যাল কবিতা বলতে বোঝায় 17 শতকে ইংরেজি কবিতার একটি বিশেষ ধারাকে, যা তার উচ্চ মাত্রার যে বুদ্ধিবৃত্তিক জটিলতা, দার্শনিক অনুসন্ধান এবং অপ্রচলিত ও বিস্ময়কর রূপকের জন্য পরিচিত। এই বিস্ময়কর রূপক, আম, এটির মাধ্যমে তারা অনেক বিশেষ কিছু প্রকাশ করে, যে যেখানে ভালোবাসা, ধর্ম, আধ্যাত্মিক টাইপের কিছু থাকে। এরপর দেখো, এই যে শব্দটি মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটি সমালোচক স্যামুয়েল জনসন নামক একজন রয়েছেন ব্যক্তি। এই যে দেখো, স্যামুয়েল জনসন, উনি হচ্ছেন একজন ক্রিটিক। তিনি এই টার্মটা ইউজ করেন একদল কবিদের জন্য, যে কবিরা মেটাফিজিক্যাল ভাবে মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখতেন। তাদেরকে নাম দেন যে এরা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট, যারা আর কি কনসেপ্ট ব্যবহার করে লিখতেন। আহ, ওই যে কবিরা ছিলেন যারা মেটাফিজিক্যাল পোয়েট, তারা মূলত বর্ণনা তারা লিখতেন এরকম বুদ্ধি এবং যুক্তির মাধ্যমে, মানে ঐতিহ্যবাহী যে গীতিধর্মী আবেগের মাধ্যমে যে কবিতায় আবেগ প্রকাশ করা হয়, তার পরিবর্তে বুদ্ধি ও যুক্তির মাধ্যমে অস্তিত্ব, ধর্ম এবং ভালোবাসার গভীর প্রশ্নগুলো অন্বেষণ করতেন। বুঝছো? এরপর দেখো, এই যে লাইনটা, এই লাইনটা সম্পর্কে জেনে রাখো। মেটাফিজিক্যাল কবিতা সাধারণত জাগতিক বা শারীরিক বিষয়ের ঊর্ধ্বে থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এ দেখো, মেটাফিজিক্যাল, ফিজিক অর্থ কি? শারীর, আর মেটা অর্থ ঊর্ধ্বে, মানে ফিজিক্যালি ঊর্ধ্বে যায় যারা কবিতা লিখতো, ফিজিক্যাল বিষয়গুলো থাকতো না, আধ্যাত্মিক বিষয়গুলো থাকতো। এই টপিকসগুলো কি বিজ্ঞানও এক্সপ্লেন করতে পারবে না। তো এখানে কিছু থিম রয়েছে, থিমগুলো হচ্ছে কি দেখো: বাস্তবতা বনাম উপলব্ধির প্রকৃতি, দ্য নেচার অফ রিয়েলিটি ভার্সেস পারসেপশন। তারপর দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সোল অ্যান্ড দ্য বডি, আত্মা এবং দেহের যে একটা সম্পর্ক। এছাড়াও এক্সিস্টেন্স অ্যান্ড নেচার অফ গড, মানে ও ঈশ্বরের, সৃষ্টিকর্তার যে অস্তিত্ব এবং প্রকৃতি, সেই বিষয়গুলো নিয়েও কবিতা লিখতেন এই কবিরা, মেটাফিজিক্যাল পোয়েটরা। তারপরে দ্য টেনশনস অফ হিউম্যান লাভ, দ্য ফিজিক্যাল ভার্সেস দ্য স্পিরিচুয়াল। এখানে ছিল কি মানব প্রেমের যে টানাপোড়েন, শারীরিক বনাম আধ্যাত্মিক। এছাড়া আরো একটা রয়েছে মৃত্যু ও সময়ের অনিবার্য বাস্তবতা সম্পর্কে। এই বিষয়টা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, মানে থিম, পোয়েট্রির থিম। এবং মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে ওই পোয়েট্রিগুলো যেখানে আধ্যাত্মিক বিষয় নিয়ে, ফিজিক্যাল বিষয়গুলোর বাহিরে গিয়ে কবিতা লিখছেন, সেগুলো কি আধ্যাত্মিক বিষয়। এবং এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রির টার্মটা দিয়েছেন স্যামুয়েল জনসন নামে একজন ব্যক্তি, যিনি হচ্ছেন একজন ক্রিটিক, মানে সমালোচক। আর মেটাফিজিক্যাল পোয়েট্রি 17 শতকের ইংলিশ যে লেখকরা ছিল তারা লিখতেন। আর যারা এভাবে লিখতেন, মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন যারা, তারা লিখতেন এক্সিস্টেন্স নিয়ে, রিলিজিয়ন নিয়ে এবং লাভ নিয়ে। তাদেরকেই মূলত মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। এখন দেখো, মেটাফিজিক্যাল পোয়েট্রিতে মাস্টার ছিলেন একজন, সে হচ্ছেন জন ডান। জন ডান হচ্ছেন বিশ্ববিখ্যাত একজন মেটাফিজিক্যাল পোয়েট, যিনি লাভ, ডিভাইন গ্রেস অ্যান্ড মর্টালিটি নিয়ে লিখেছেন কবিতা, এবং সেখানে
কনসিড ব্যবহার করেছেন। কনসিড, এই কনসিড কি, চলো আমরা দেখি। কনসিড হচ্ছে, দেখো আমরা এতদিন ফিগার্স অফ স্পিচ পড়েছি, রাইট? ফিগার্স অফ স্পিচে আমরা পড়েছি সিমিলি এবং মেটাফর। সিমিলি ছিল কি স্পষ্ট তুলনা, মেটাফর ছিল একটু অস্পষ্ট তুলনা। সিমিলি হচ্ছে অ্যাজ লাইক, মানে স্পষ্টভাবে বলে দিবে যে ইউ আর লাইক এ মুন, ইউ লুক লাইক এ মুন, এই যে লাইক দিয়ে তুমি চাঁদের মতো দেখতে বা চাঁদের মতো সুন্দর, তাহলে এই যে লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করতাম, স্পষ্ট তুলনা, সেটা হচ্ছে সিমিলি। আর মেটাফর হচ্ছে, আমি যদি বলি ইউ আর এ মুন, তুমি চাঁদ, তুমি একটি চাঁদ, তো এটাও কি তুলনা, কিন্তু এটা হচ্ছে একটা মেটাফর, মানে অস্পষ্টভাবে তুলনা। এইগুলো সিমিলি মেটাফর। তো তুলনার আরেকটি বিষয় রয়েছে ফিগার্স অফ স্পিচে, সেটা হচ্ছে সফিস্টিকেটেড কনসিট, মানে তুলনা বা ফিগার্স অফ স্পিচ, সেটা হচ্ছে কনসিট। এই কনসিটও তুলনা, কিন্তু সেটা হচ্ছে কি আনএক্সপেক্টেড, মানে আশা করবা না, মানে আশানুরূপ নয়। যেমন ধর, অথবা ফার ফেস্ট, ফার ফেস্ট মানে হচ্ছে দূরবর্তী কোনো বিষয়ের ভিতর তুলনা করা হবে, এবং এটা হবে কি অফেন এক্সটেন্ডেড বা এলাবোরেটেড, মানে একটু বেশি বেশি থাকবে। আর এর উদ্দেশ্য হচ্ছে কি উইট, ইন্টেলেকচুয়াল সারপ্রাইজ আর লজিক। এখন চলো দেখি আমরা কনসিট সম্পর্কে। আবার বলছি, কনসিট হচ্ছে, এটিও একটি ফিগার্স অফ স্পিচের অন্তর্ভুক্ত, কিন্তু এটা শুধুমাত্র মেটাফিজিক্যাল পোয়েটরা ব্যবহার করতেন, অন্যান্য কবিরা লিখতেন না এভাবে ইউজ করে। এখন দেখো, এ কনসিট ইজ এ সফিস্টিকেটেড ফিগার অফ স্পিচ দ্যাট ক্রিয়েটস অ্যান এলাবোরেট, ingenious or far-fetched comparison between two things that are seemingly unrelated. বুঝছো? তার একটা সেকেন্ড। কনসিট হচ্ছে সফিস্টিকেট, দাঁড়া একটা সেকেন্ড আমি, দেখো কনসিট হচ্ছে সফিস্টিকেটেড ফিগার অফ স্পিচ, তাহলে ফিগার অফ স্পিচের একটা সফিস্টিকেটেড ফিগার অফ স্পিচ হচ্ছে কনসিট, দ্যাট ক্রিয়েটস অ্যান এলাবোরেট, ইঞ্জিনিয়াস অর ফারফেস্ট কম্পারিজন, যেটা তৈরি করে কি একটা তুলনা, যেটা হবে কি এলাবোরেট, ইঞ্জিনিয়াস মানে খুবই বুদ্ধিবৃত্তিক, অর ফারফেস্ট মানে খুব দূরবর্তী বিষয়গুলোর মধ্যে তুলনা করা হবে, যেটা ভাবাও যায় না যে এর ভিতরে তুলনা সম্ভব। বিটুইন টু থিংস দ্যাট আর সিমিংলি আনরিলেটেড, দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হবে যে দুইটা দেখতে মনে হবে না যে এদের মধ্যে তুলনা হয়। আনলাইক এ সিমিলি মেটাফর অর সিমিলি, মানে সিমিলি বা মেটাফরের মতো নয়, এটা হচ্ছে খুবই আলাদা একটা বিষয়। এখন দেখো, আমি যদি উদাহরণ দেই, জন ডানের একটি কবিতা রয়েছে, এ ভ্যালেডিকশন ফরবিডিং মার্নিং। এই কবিতায় কবি প্রেমিক প্রেমিকাকে কম্পাসের দুই পায়ের সঙ্গে তুলনা করেছেন। এখানে এক পা স্থির মানে কম্পাসের যে কথা বলতেছি এখানে, একটা কম্পাসের কি এক পা স্থির থাকে, অন্য পা চারদিকে ঘুরে বেড়ায়, কিন্তু দুটি একটি কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা দাঁড়া, আমি একটু দরজা খুলে আসি। আচ্ছা দেখো, যে কম্পাসের এক পা স্থির থাকে, অন্য পা ঘুরে বেড়ায় চারদিকে, কিন্তু দুটি কি একটি কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকে, ঠিক তেমনি প্রেমিক প্রেমিকা দূরে থাকলেও তাদের হৃদয়ের বন্ধন অটুট থাকে। এটি হচ্ছে কনসিটের বিখ্যাত উদাহরণ। আর এটার লাইনগুলো ছিল এরকম: ইফ দে বি টু, দে আর টু সো। এই দে বলতে বোঝাইছে প্রেমিক প্রেমিকাকে, মানে দুইজন ব্যক্তিকে যাদের মধ্যে ভালোবাসা রয়েছে। অ্যাজ স্টিফ টুইন কম্পাসেস আর টু, যেরকমটা একটা কম্পাস থাকে
ঠিক সেই রকম তারা আসলে তাদের দুইজনের ভিতরে যদি তারা দুইজনে একে অন্যের থেকে দূরেও থাকে, তারপরে তারা মানে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে, এটা বুঝাইছে। এরপর দেখো আরেকটা কবিতা রয়েছে জন ডানের, দ্য সানরাইজিং। এখানে তিনি বলেছেন, শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই, মানে সে হচ্ছে সকল রাষ্ট্র এবং আমি হচ্ছি সকল রাজকুমার। নাথিং এলস ইজ, আমরা অন্য কিছুই নই। এক কথায় প্রেমিক প্রেমিকাকে সমগ্র পৃথিবী ও রাষ্ট্রসমূহের প্রতিনিধি রূপে দেখানো হয়েছে। তাহলে কি এটা কি তুলনা কি একদম মাত্রাতিরিক্ত তুলনা করছে না? মানে এটা কি ভাবা যায় যে এভাবে তুলনা করা সম্ভব? তো এই যে তুলনা, মানে অভাবনীয় বা খুব দূরবর্তী জিনিসের ভিতরে এক কথায় সেই তাদের নিজেদেরকে কি রাষ্ট্র এবং পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে। তো এই যে তুলনাটা, এই তুলনাটাই হচ্ছে কি কনসেপ্ট। এক কথায় ফার ফেস্ট কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, দুটি একদমই ভিন্ন জিনিসের ভিতরে দূরবর্তী যে তুলনা করা হয়, সেটাই হচ্ছে কনসেপ্ট। এটাও একটা ফিগার্স অফ স্পিচ। এরপর দেখো, এখন আমরা একটা কবিতা পড়তে যাচ্ছি। এটা হচ্ছে তোমাদের পোয়েট্রিতে রয়েছে, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এই কবিতাটাই একটি বিখ্যাত কবিতা। এই কবিতা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের একটি কবিতা। এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামেও এই কবিতাটা আবৃত্তি করা হয়, কারণ এতটাই বিখ্যাত এই কবিতাটা। পড়লেই বুঝতে পারবে যে এটার মাধ্যমে কত সুন্দরভাবে আমাদের জীবনকে ফুটিয়ে তুলেছেন রবার্ট ফ্রস্ট। আগে চলো দেখি এই কবিতাটা কি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, একটু বলো তো। দেখা যাচ্ছে কিনা কবিতা? হ্যালো? আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে। এরপর দেখো, যে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এই কবিতায় আগে পড়ে শোনাই। হুজ উডস দিজ আর, আই থিঙ্ক আই নো। আচ্ছা, এই কবিতার সারমর্মটা আমি আগে বলি, তাহলে বুঝতে পারবা। এখানে মূলত কবি প্রকৃতির শান্ত যে সৌন্দর্য উপভোগ করতে চেয়েও দায়িত্ব ও কর্তব্যের খাতিরে সেখানে বেশিক্ষণ আটকে থাকতে পারছেন না, তাকে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতেই হবে। এটা হচ্ছে মূল বিষয়। এরপর যদি আমি এই কবিতার সম্পূর্ণ সারমর্ম বলি, তাহলে হবে, এক শীতের সন্ধ্যায় বছরের সবচেয়ে অন্ধকার রাতে কবিতার ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। পথে তিনি বরফে ঢাকা একটি সুন্দর জঙ্গল দেখে থামেন। জঙ্গলটি মালিকের গ্রামের বাড়ি থেকে দূরে হওয়ায় কবি নিশ্চিন্তে সেখানে বরফ পড়ার দৃশ্য উপভোগ করতে পারেন। তার ঘোড়াটি এই নিস্তব্ধ জায়গায় থামার কারণ বুঝতে না পেরে অস্থির হয়ে ওঠে এবং তার গলার যে ঘন্টা ছিল সেটা বাজায়। চারপাশ কেবল মৃদু বাতাস আর বরফ শব্দে নিঝুম ছিল, মানে একদম স্তব্ধ ছিল। শেষ পর্যন্ত জঙ্গলটির সৌন্দর্য তাকে মুগ্ধ করলেও তিনি মনে করেন যে তার অনেক দায়িত্ব বাকি আছে এবং মৃত্যুর আগে তাকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এক কথায় বলা যাচ্ছে যে কবিতার মূল বিষয় হচ্ছে দায়িত্ব এবং ইচ্ছার যে মধ্যকার দ্বন্দ্ব রয়েছে, সেটা, মানে প্রকৃতির মোহ। কবি প্রকৃতির নিস্তব্ধতা এবং সৌন্দর্যের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করা সত্ত্বেও তিনি আসলে সেখানে থামতে পারেননি, উপভোগ করতে পারেননি, কারণ তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তাকে পালন করতেই হবে, সামনে এগিয়ে যেতে হবে যতদিন না সে মারা যায়, মানে মৃত্যুর আগ পর্যন্ত তাকে সামনে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে মূল বিষয়টি। এখন আমি বাকি অংশ বলছি, একটা সেকেন্ড দাঁড়াও। এরপর দেখো, হুজ উডস দিজ আর, আই থিঙ্ক আই নো। কবি বলছেন
এই যে উডস, দেখো উডস বলতে কি আমরা কাঠ বুঝাই, কিন্তু এইখানে উডস বলতে বোঝাইছে জঙ্গলের কথা। এটি জঙ্গলের কথা। মানে এই জঙ্গলটি কার? আমার মনে হয় আমি জানি, এটা তিনি বলতেছেন। মানে এই জঙ্গলের যে মালিক তাকে তিনি চেনেন। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, তো তার যে বাড়ি সেটা এই গ্রামেই রয়েছে। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে আমাকে দেখবে না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। মানে সে দাঁড়িয়ে যে এই জঙ্গলের সৌন্দর্য দেখছে, সেটা মালিক দেখতে পাবেন না, মানে এই জঙ্গলের যে মালিক। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তিনি এটাও দেখবেন না যে তার যে জঙ্গলটা, মানে তার যে জঙ্গল, এটি কি বরফে ঢেকে রয়েছে বা পরিপূর্ণ হয়ে আছে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, এখানে বলছেন যে তার যে ছোট্ট ঘোড়া, আমার যে ছোট্ট ঘোড়াটি নিশ্চয়ই মনে করছে যে, মানে এই বিষয়টিকে অদ্ভুত বলে মনে করছে বা চিন্তা করছে। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, সে চিন্তা করছে যে আমি এখানে থেমেছি কেন, কারণ চারপাশে তো কোনো ফার্ম হাউস নেই, মানে কাছাকাছি কোনো ফার্ম হাউস নেই। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, সেখানে তিনি বলছেন যে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, এখন জঙ্গল এবং জমে যাওয়া হ্রদের মাঝখানের কোনো এক নির্জন জায়গায় তিনি আছেন। আর এটা হচ্ছে কি বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। হি গিভস হিজ হার্নেস বেলস আর শেক, এই হি বলতে বোঝাইছে হর্সকে, মানে ঘোড়াকে। সে কি করেছে, ঘোড়াটি তার যে গলায় একটা ঘন্টা বাঁধা ছিল সেই ঘন্টাকে ঝাঁকিয়ে শব্দ করেছিল। মানে শব্দ করেছে কিসের জন্য? টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, জিজ্ঞাসা করার জন্য যদি এখানে কোনো ভুল হয়ে থাকে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, আর এছাড়া চারপাশ একদম নিস্তব্ধ। মানে শুধু শোনা যাচ্ছে অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, শোনা যাচ্ছে কি মৃদু বাতাসের শব্দ আর নরম বরফ পড়ার শব্দ। এক কথায় তিনি শুনতে পাচ্ছেন এখানে তার ঘোড়াটা গলার শব্দ, ঘন্টা বাজিয়েছেন জিজ্ঞাসা করার উদ্দেশ্যে যে এখানে কেন আমরা দাঁড়িয়েছি। আর এই শব্দ ছাড়া আর দুইটা শব্দ শোনা যাচ্ছে, একটা হচ্ছে বাতাসের শব্দ আর একটা হচ্ছে বরফ পড়ার শব্দ, এছাড়া অন্য কোনো শব্দ নেই। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, জঙ্গলগুলো খুবই সুন্দর, অন্ধকার এবং গভীর। বাট, কিন্তু, আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার কিছু ওয়াদা রয়েছে যেগুলো আমাকে রাখতেই হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে অনেকটা পথ বা অনেক মাইল যেতে হবে ঘুমের পূর্বে। এই ঘুম বলতে কবি বুঝিয়েছেন মৃত্যু, মৃত্যুকে বুঝিয়েছেন, মানে ডেথ। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই স্লিপ বলতে কি ঘুমকে বুঝিয়েছেন। এখন দেখো, কবিতায় আমরা রাইম স্কিমটা আগে বের করে ফেলি, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদেরকে রাইম স্কিম, হ্যাঁ, কালার করে। এই যে রাইম স্কিম দেখো, আমি আহ নিঝুম তো নতুনই, তুমি যদি রাইম স্কিম না জেনে থাকো তাহলে বলছি শোনো। রাইম স্কিম হচ্ছে ছন্দ, কবিতার যে ছন্দ, প্রত্যেকটা লাইনের শেষে একটা ছন্দ থাকে, সেই ছন্দই হচ্ছে রাইম স্কিম। তাহলে নো, এই শেষের ছন্দটা কি? ও, ও আসছে, ও। তাহলে আমরা রাইম স্কিমের শুরুতে একটা নাম দেই, নাম দিয়ে প্রকাশ করি যে এই ছন্দের নাম এটা। তো নাম দেই কিভাবে? ABCD ইউজ করে। তো প্রথম অক্ষর কি? এ অ্যালফাবেটের। তাহলে এই যে প্রথম ছন্দটা রয়েছে, এটার আমরা নাম দিব কি? এ। তার একটা, আমি কালারটা নিয়ে নিয়ে লিখতে চাচ্ছি, আসছে না কেন? আম, আচ্ছা দেখো, এটা হচ্ছে এই যে নো, এটাকে আমরা দিলাম কি? অ্যালফাবেট এ, মানে এ ছন্দ এ। তারপর দো, এটা কি নতুন? না, এটাও এ। দো, দেখো স্নো, দো, শেষে কি ও সাউন্ড, তাহলে এটাও এ, বুঝে নিও, হ্যাঁ। আর হিয়ার, এটা নতুন সাউন্ড, হি আর, আর হচ্ছে শেষের ছন্দ, তাহলে এটা হচ্ছে কি? বি। আর তারপর হচ্ছে স্নো, ও, এটা হচ্ছে, এটাও হচ্ছে কি? এ। এই দেখো পূর্বের যে দো এবং নো, এই দুটার সাথে মিল রয়েছে, এই দুটো যেহেতু এ ছন্দ, তাহলে এটাও হবে কি? এ। সিম্পল। তারপর দেখো কোয়ার, কোয়ার কার সাথে মিল? হিয়ারের সাথে, তাহলে এটাও বি। নিয়ার, নিয়ারও মিল কিসের সাথে? কোয়ারের সাথে, এটাও বি। এরপরে লেক, লেক হচ্ছে কি নতুন ছন্দ, তাহলে এটা হচ্ছে কি?
সি। তার এরপর ইয়ার, নিয়ার, নিয়ারের সাথে মিল রয়েছে, তাহলে এটাও বি সাউন্ড, মানে বি ছন্দ, রাইম স্কিম বি। শেক আবার লেকের সাথে মিল রয়েছে, তাহলে এটা হচ্ছে সি। আর এরপর দেখো মিস্টেকও মিল রয়েছে শেকের সাথে, এটাও কি সি। আর সুইপ, এটা আবার নতুন ছন্দ, তাই এটা হচ্ছে ডি। এটা হচ্ছে কি ডি। আর ফ্লেক হচ্ছে নতুন, নতুন না, সি এর সাথে মিল রয়েছে, দেখো মিস্টেক, ফ্লেক, এক, এক রয়েছে শেষে, তাহলে এটা হচ্ছে ছন্দ ছি, সি। আর এই দেখো সুইপ, ডিপ, এটা হচ্ছে কি ডি। আর কিপ, কিপ, স্লিপ, স্লিপ, এগুলো কি প্রত্যেকটারই ডি। এটাও ডি, এটাও ডি, আর এইটাও ডি। তাহলে এই কবিতার রাইম স্কিম কি? এ, এ বি, এ, বি বি সি, বি, সি সি ডি, সি, তারপরে ডি ডি ডি, ডি। এখানে মোট রয়েছে 4টা স্ট্যাঞ্জা, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 4 লাইন করে, তার মানে 4 4 16 লাইন রয়েছে। তাহলে 16 লাইনের ছন্দ আমরা পেয়ে গেলাম রাইম স্কিম। এ, এ বি, এ, বি বি সি, বি, সি সি ডি, সি, তারপরে লাস্টের স্ট্যাঞ্জার কি প্রত্যেকটাই ডি, ডি ডি ডি, ডি। এই হচ্ছে ছন্দ। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে প্রথম ছন্দটা রয়েছে এ, দ্বিতীয় ছন্দ হচ্ছে কি এ, এরপরে যে চতুর্থ যে লাইনের ছন্দ সেটা হচ্ছে এ। এই স্ট্যাঞ্জার, যখন একটি স্ট্যাঞ্জার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ ছন্দ একই হয় এবং তৃতীয় ছন্দ আলাদা হয়, এবং এই যে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ ছন্দের ছন্দটা দিয়েই পরবর্তী স্ট্যাঞ্জার প্রথম ছন্দ, সরি, প্রথম স্ট্যাঞ্জার তৃতীয় ছন্দ দিয়ে পরবর্তী স্ট্যাঞ্জার প্রথম ছন্দ শুরু হয়, এই যে ছন্দের যে একটা বিন্যাস, এই যে দেখো প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ লাইনের ছন্দ কি এক, এটারও এই স্ট্যাঞ্জারও সেম, এই স্ট্যাঞ্জারও সেম। আবার একইভাবে এই স্ট্যাঞ্জার যে তৃতীয় ছন্দ ছিল বি, এই পরবর্তী স্ট্যাঞ্জার শুরু হয়েছে কি বি ছন্দ দিয়ে। এরপরে এটার দ্বিতীয় স্ট্যাঞ্জার তৃতীয় লাইনের ছন্দ ছিল সি, এবং পরবর্তী স্ট্যাঞ্জার ছন্দ শুরু হয়েছে কি সি দিয়ে। এই যে একটা বিন্যাস, এই বিন্যাসটার নাম হচ্ছে রুবাইয়াত স্ট্যাঞ্জা। এটার নাম কি? রুবাইয়াত স্ট্যাঞ্জা। এটার একটা নাম রয়েছে, নাম হচ্ছে রুবাইয়াত স্ট্যাঞ্জা, ঠিক আছে। এরপর দেখো, এই গেল রাইম স্কিম। যখন ফিগার্স অফ স্পিচ চাইবে তোমাদের পার্ট সিতে, রিডিং স্কিলের পার্ট সিতে একটা কোশ্চেন আসবে, যে মনে করো এই কবিতাটাই দেয়া থাকলো, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এই কবিতাটা দেয়া থাকলে যদি চায় ফিগার্স অফ স্পিচ, না সরি রাইম স্কিম যদি চায়, রাইম স্কিম চাইলে তাহলে তোমরা কি করবা, এরকম ছন্দ বের করবা এবং লিখে দেবা কি এই কবিতার ছন্দ হচ্ছে এ, এ বি, এ, বি বি সি, বি, সি সি ডি, সি, ডি ডি ডি, ডি, এরকম করে। হ্যাঁ, এখন চলো আমরা দেখি ফিগার্স অফ স্পিচ। আমরা তো ফিগার্স অফ স্পিচও দেখবো এখান থেকে। এটা জিনিস খেয়াল করো, যদি আমরা এখানে ফিগার্স অফ স্পিচ দেখি, প্রথমে আমরা দেখি চলো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হচ্ছে ওই সকল আহ, জিনিস যেগুলো হচ্ছে মানে মানুষ না, কিন্তু তাদেরকে মানুষের মতো আচরণ করতে দেখা যাবে। কবিতার ভিতরে এমন কোনো কিছুকে যদি মানুষের মতো আচরণ করতে দেখা যায়, তাহলে সেটাই হচ্ছে পার্সনিফিকেশন, মানে ব্যক্তি রূপদান, মানুষের মতো আচরণ করা বা ব্যক্তির মতো রূপ দেয়া। এই দেখো মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক, এই যে থিঙ্ক, থিঙ্ক কথাটা কি? থিঙ্ক অর্থাৎ চিন্তা করা, চিন্তা করে কে? মানুষে। কিন্তু এখানে বলছে কি ঘোড়ার কথা, তাহলে ঘোড়া যদি চিন্তা করে তাহলে এটা কি পার্সনিফিকেশন। এই থিঙ্ক হচ্ছে কি একটা পার্সনিফিকেশন, ঠিক আছে। এই যে লাইনটা, দাঁড়া আমি আন্ডারলাইন করে দেই, এই যে থিঙ্ক এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন। এরপর দেখো টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস বিটুইন দ্য, আচ্ছা এখানে না, হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক টু আস্ক, এই যে টু আস্ক, সে জিজ্ঞাসা করার জন্য তার গলার ঘন্টাটা বাজিয়েছিল। এখন জিজ্ঞাসা করে কে? মানুষে, তাহলে এটাও কি একটা পার্সনিফিকেশন। যেহেতু জিজ্ঞাসা করার কাজটা একটা ঘোড়া করেছে, যেহেতু সে মানুষ নয়, তার মানে এটাও পার্সনিফিকেশন। কবি এখানে পার্সনিফাই করেছে ঘোড়াকে, তাই এটি একটি পার্সনিফিকেশন। এরপর চলো আমরা দেখি মেটাফোর। মেটাফোর হচ্ছে, দেখো কবিতার যে শেষ লাইন, এই যে স্লিপ, স্লিপ কি মৃত্যুকে বুঝিয়েছে, তাহলে এটা একটা
মেটাফোর। ঘুমের মাধ্যমে সে স্লিপ, মানে স্লিপের মাধ্যমে সে মৃত্যুকে বুঝিয়েছে, তাহলে এটা একটা মেটাফোর। এরপর চলো আমরা দেখি ইমেজারি। হুম, ইমেজারি হচ্ছে চিত্রকল্প। ইমেজারি হচ্ছে ওই সকল শব্দ বা শব্দগুচ্ছ যেগুলোর মাধ্যমে কবিতার ভিতরে পড়ার সময় আমাদের চোখের সামনে কোনো দৃশ্য ফুটে উঠবে। তাহলে দেখো এখানে এই যে একটা রয়েছিল না, দাঁড়া দেখাচ্ছি। এই যে উডস, উডস ফিল আপ উইথ স্নো, জঙ্গলগুলো কি ভরে গিয়েছিল আহ তুষারপাতে। হ্যাঁ, তাহলে তুষারপাতে যে জঙ্গলগুলো ভরে গিয়ে, জঙ্গলটি ভরে গিয়েছে, সেটা যখন বলেছে তাহলে কি আমাদের চোখের সামনে একটা দৃশ্য ফুটে উঠেছে যে জঙ্গলে তুষারে ভরা। তো এই যে দৃশ্যটা ফুটে উঠেছে সেই কারণে এটা হচ্ছে কি ইমেজারি। এছাড়া আরেকটি রয়েছে এই যে ফ্রোজেন লেক। ফ্রোজেন লেক বলতে বোঝাচ্ছে যে বরফে আচ্ছাদিত বা বরফে জমাট বাঁধা একটি হ্রদ বা দিঘি। তাহলে এটার মাধ্যমে কি আমাদের চোখে একটা দৃশ্য ফুটে উঠেছে, তাহলে এটাও হচ্ছে একটা ইমেজারি। এরপর দেখো আম, আরেকটা রয়েছে ডাউনি ফ্লেক। এই ডাউনি ফ্লেক বলতে বোঝানো হয়েছে নরম বরফের কণা পড়ার যে দৃশ্য আমরা সিনেমায় বা বিভিন্ন ভিডিওতে দেখি না, যে ছোট ছোট বরফ পড়ে, তুষার পড়ে, তুষারপাত হয়। তাহলে এটা হচ্ছে নরম বরফের কণা পড়ার যে একটা দৃশ্য সেটাকে ফুটিয়ে তুলেছে। তাহলে এই ডাউনি ফ্লেক বলতে যদি আমরা এই দৃশ্যটা বলি, মানে এই দৃশ্যটা যদি অর্থ হয়, তাহলে কি এই দৃশ্যটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে এমনিতেই। তো এটা হচ্ছে কি একটা আহ কি যেন বললাম, ইমেজারি। ইমেজারি হচ্ছে কোনো কিছুর মাধ্যমে যদি আমাদের চোখের সামনে কোনো দৃশ্য ফুটে ওঠে, সেটাই হচ্ছে ইমেজারি। এরপর দেখো এই যে শেষের লাইন, এই শেষের লাইন দুটির মাধ্যমে রিপিটেশন হয়েছে, রিপিটেশন। এই যে দুইটা লাইন একই, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তাহলে এই দুইটা লাইন যদি একই হয় তাহলে এটা কি, এটা রিপিটেশন, মানে পুনরাবৃত্তি ঘটেছে এই কবিতার মাধ্যমে। এই লাইনটি দুইবার বলা হয়েছে, এর মাধ্যমে কবিতার জীবনের দীর্ঘ দায়িত্ব এবং মৃত্যুর অমোঘ সত্যের প্রতি পাঠককে সচেতন করতে চেয়েছেন। বুঝছো? এরপর দেখো প্রতীকী যদি আমরা এখন ই করি, সিম্বল, সিম্বলিজম বা সিম্বল যদি আমরা বলি, সিম্বল হচ্ছে ওই সকল শব্দ যে শব্দের দ্বারা অন্য কিছু প্রকাশ করবে, মানে অন্য কিছু বুঝাবে। এখানে কিন্তু তুলনা না, সিম্বল কিন্তু আবার তুলনা বুঝো না। সিম্বল হচ্ছে একটা শব্দ থাকবে যেটার মাধ্যমে অন্য কিছু বোঝাবে। যেমন ধরো এই স্লিপ একটা আহ মেটাফোরও হয়, আবার তুলনা মানে সিম্বলও হয়, কারণ এটার দ্বারা কি মৃত্যু বুঝাইছে, তাহলে এটা সিম্বলই বেশি আসলে। মেটাফোরও মৃত্যুর সাথে তুলনা করেছে, যদি বলো মৃত্যুর সাথে তুলনা করেছে তাহলে এবার এটা স্লিপ মানে মেটাফোর। আর যদি বলো মৃত্যুকে বুঝিয়েছে তাহলে এটা হবে কি, সিম্বল। একটু কাছাকাছি, বুঝছো? সিম্বল আর মেটাফর কিন্তু এক না, মিলাই ফেলো না কেউ। দেখো এই যে দা উডস, দা উডস রয়েছে, বিটুইন দ্য উডস, এই যে দি উডস, এই উডসের মাধ্যমে কবি মূলত বুঝিয়েছেন যে আমরা পৃথিবীতে মানুষ কি করে, মৃত্যুর আগে আমরা তো শান্তি পেতে চাই বা কোনো কিছু দেখে উপভোগ করতে চাই, আমাদের সময়টা আনন্দের মধ্যে উপভোগ করতে চাই। কিন্তু আমরা আসলে পারি না, আমরা কি আমাদের সামনে আগায় যেতেই হয়, কারণ কারণ আমরা কোনো স্থানে নির্দিষ্টভাবে অবস্থান করতে পারি না। এটা আমাদের দায়িত্ববোধ হোক বা জীবনের ধারা হোক, আমাদেরকে সামনে আগাতেই হবে। তো এই উডস এর মাধ্যমে কবি বুঝিয়েছেন যে আহ, এটা হচ্ছে মানুষের জীবনের একটা প্রলোভন বা শান্তি পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, যে এই উডসটা দেখার যে একটা আকাঙ্ক্ষা, কবি ওই দেখার জন্য আসলে ওগুলো ওখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, তাকে সামনে আগাইতেই হবে। তো এই উডসের মাধ্যমে সেই আকাঙ্ক্ষাটাকে বোঝানো হয়েছে আসলে। আর দি হর্স, এই যে হর্স, দেখো তিনি জঙ্গলের সামনে দাঁড়িয়েছিলেন, ঠিক না? তো দাঁড়িয়ে সে যখন ওই দৃশ্যটা দেখবেন, কিন্তু তার হর্স কিং ঘন্টা বাজিয়ে দিয়েছে যে তুমি এখানে কেন দাঁড়িয়েছো, তোমার তো সামনে আগানোর কথা, এখানে তো কোনো ফার্ম হাউস নাই, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? তো এই যে হর্সের দ্বারা আসলে কবি বুঝিয়েছেন তার যে নিজের যে সচেতন মন, সেটাকে বুঝিয়েছেন। বাস্তববাদী যে সত্তা, সেটার আসলে প্রতীক হচ্ছে এই হর্স, মানে সিম্বল। তাহলে যা তাকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেয় যে তোমার এখানে থেমে থাকা চলবে না, তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। বুঝছো? তাহলে এই হর্সের মাধ্যমে কবি তার সচেতন মন বা বাস্তববাদী সত্তার কবি প্রতীক হিসেবে বুঝিয়েছেন, মানে সিম্বল দেখিয়েছেন, যা তাকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়।
বোঝা গেল? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই যে চারটা লাইন, এই চারটা লাইনের যে ছন্দটা ছিল, দেখো এখানে ফিগার্স অফ স্পিচ সম্পর্কে আমার বলা শেষ, রাইম স্কিমও আমি বলেছি। আর রাইম স্কিমের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে এই যে দুইটা লাইন, দুইটা লাইনের, দুইটা লাইনের যদি ছন্দ একই হয়, সেই লাইন দুইটাকে বলা হয় একত্রে কাপলেট। এই দুইটা লাইনকে বলা হবে একটি কাপলেট, COUP, কাপলেট, LET, কাপলেট। হ্যাঁ, তাহলে এই যে চারটা লাইন তো একই ছন্দ, তাহলে এখানে কয়টা কাপলেট আছে যদি জিজ্ঞাসা করি, তাহলে হবে কি এখানে দুইটি কাপলেট রয়েছে। দুইটি কাপলেট মানে কি সেখানে চারটা লাইন রয়েছে। আর কাপলেট হচ্ছে ওই দুইটি লাইন যে দুইটি লাইনের ছন্দ একই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এখানে কি কোনো কোশ্চেন আছে তোমাদের? কোনো কোশ্চেন থাকলে বলো, যে কোনো কোশ্চেন যদি থাকে, নাকি বুঝছো? না, আমার কোশ্চেন নাই। আচ্ছা নিঝুম, তোমার কি কোনো কোশ্চেন আছে? তুমি মেসেজও দিতে পারো চাইলে, যদি মাইক অন না হয়। কোশ্চেন থাকলে করো, আর নাহলে আমরা সামনে আগাই, হ্যাঁ? আচ্ছা, তাহলে কোশ্চেন নাই বুঝলাম, আমরা সামনে আগাই। চলো দেখি, এই যে আমি এতক্ষণ কথা বললাম না, এই কথাগুলোই আমি জাস্ট লিখে দিয়েছি সামনে। দাঁড়াও একটা সেকেন্ড। এই যে দেখো, ফিগার্স অফ স্পিচ, ব্যক্তি সত্তার রূপদান, পার্সনিফিকেশন। এই যে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, এই যে চিন্তা করেছে এজন্য হর্স, এই যে চিন্তা করার যে কাজটা এটা করেছে হর্স, মানুষের মতো, তাহলে এটা হচ্ছে ব্যক্তি রূপদান দেওয়া হয়েছে, পার্সনিফিকেশন। তারপর জিজ্ঞাসা করেছে ঘোড়াটি, তাহলে এই লাইনটা হচ্ছে কি পার্সনিফিকেশনের উদাহরণ। এরপর রূপক কি বলেছিলাম, মেটাফর বলেছিলাম। এখানে স্লেভকে যদি ভাবো যে মৃত্যুর সাথে তুলনা করেছিস, তাহলে এটা হবে মেটাফর। আবার ইমেজারি হচ্ছে উডস ফিল আপ উইথ স্নো, এর মাধ্যমে আমাদের চোখের সামনে একটা দৃশ্য ফুটে উঠেছে, তাই এটি হচ্ছে একটা ইমেজারি। ফ্রোজেন লেকও একটা ইমেজারি, ডাউনি ফ্লেকও হচ্ছে একটা ইমেজারি। এরপর দেখো রিপিটেশন, এই যে শেষের লাইনটি রিপিটেশন, পুনরাবৃত্তি হয়েছে, সেজন্য এটি হচ্ছে কি রিপিটেশন। সিম্বল হচ্ছে দ্য উডস, দ্য হর্স, এগুলো হচ্ছে সিম্বল। এই দিয়ে উডস এর মাধ্যমে এটা হচ্ছে একটা প্রলোভন। মানুষ যদি মানুষ চায় কি এটা, কোনো কিছু দেখে উপভোগ করতে, কোনো জায়গায় স্থির হতে, হতে বা কোনো জায়গায় আনন্দ পেলে সেখানে থাকতে চায়, কিন্তু তার প্রকৃতিগত নিয়মের কারণে সে থাকতে পারে না। তাহলে এটা হচ্ছে একটা সিম্বল। আর হর্সের মাধ্যমে একটা প্রতীক বুঝিয়েছেন, যেটা হচ্ছে কবির সচেতন মন বা বাস্তববাদী সত্তার প্রতীক। এরপর দেখো রাইম স্কিম কি ছিল, A A, B A, B B, C B, C C, D C, D D, D D, D। এরপর দেখো এই রাইম স্কিমগুলো এখানে আবার সাজানো রয়েছে। প্রথম স্তবক মানে প্রথম স্ট্যাঞ্জা, এই যে রাইম স্কিম, দ্বিতীয় স্ট্যাঞ্জা রাইম স্কিম এটা, তৃতীয় স্ট্যাঞ্জা, চতুর্থ স্ট্যাঞ্জা, এই হচ্ছে রাইম স্কিম। এরপর দেখো আমি কি বলেছিলাম, এই যে শেষের রাইম স্কিমটি, ও সরি, এই যে রাইম স্কিমের স্টাইলটি, এই যে প্রথম দ্বিতীয় চতুর্থ লাইনের রাইম স্কিম একই, তৃতীয় লাইনের রাইম স্কিম আবার পরবর্তী স্ট্যাঞ্জার প্রথম রাইম স্কিমের সাথে মিল থাকবে। এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটার নাম হচ্ছে রুবাইয়াত স্ট্যাঞ্জা, রুবাইয়াত স্ট্যাঞ্জা। আর এই এইখানের শেষের লাইন, চারটা লাইনের কথা বলেছিলাম কি, যদি দুইটা লাইনের একই ছন্দ হয় সেই দুইটা লাইনকে একত্রে বলে কাপলেট। যেহেতু এখানে চারটা লাইন রয়েছে, তার মানে এখানে দুইটা কাপলেট রয়েছে। দুইটা কাপলেট মানেই হচ্ছে কি চারটা লাইন, চারটা লাইন যেখানে আহ দুইটি, একটি কাপলেটের ছন্দ একই থাকে, মানে দুইটি লাইনের ছন্দ একই থাকে। বোঝা গেল? এই হচ্ছে আজকের ক্লাস। তো তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। অন্য সবাই তো জয়েন হয় নাই, সবাইকে বললো যেন নেক্সট ক্লাসে অবশ্যই থাকে, কারণ রিডিং স্কিল খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে বিশেষ করে ফেল করে সবাই, অধিকাংশ, সবাই না, অধিকাংশ ফেল করে, বুঝছো? এরপর যদি ইমপ্রুভ দিতে যাও ন্যাশনাল ইউনিভার্সিটিতে, ইমপ্রুভ দিতে গেলে অনেক ঝামেলা হয়, কারণ পাশ করতে অনেক কষ্ট হয়ে যায়। তোমাদের অনেক সিনিয়র আপুদের দেখবা এখনো অনেকে দেখা যায় 18-19-এর সেশনের, কিন্তু এখনো পরীক্ষা দিতেছে, 19-20 সেশনের এখনো পরীক্ষা দিতেছে, বুঝছো? তো এই জন্য কেউ এই সাবজেক্টকে হালকা করে নিও না, কারণ পার্ট সিতে আননোন পোয়েম দেওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু এখন কোশ্চেন কঠিন দিবে, তার মানে পার্ট সি এ
আননোন একটা পোয়েম দিয়ে দিবে। আর তোমাদেরকে ফিগার্স অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, রাইম স্কিম বের করতে হবে, সামারি লিখতে হবে, তারপরে পোয়েটের টোন কি ছিল, পজিশন কি ছিল, অ্যাটিটিউড কি ছিল, এগুলো বের করতে বলবে। তো এগুলো কিভাবে বের করে সেগুলোই এখন আমি শিখাচ্ছি। অলরেডি ফিগার্স অফ স্পিচ শেখানো শেষ। ফিগার্স অফ স্পিচের শুধু কনসেপ্ট ছিল, সেটাও শেষ জানানো। রাইম স্কিম কিভাবে বের করে সেটাও জানিয়েছি। রাইম স্কিমের ব্ল্যাঙ্ক ভার্স কি সেটাও আমার জানানো শেষ। এখন আর দুই একটা কবিতা হয়তো দেখাবো যে কিভাবে ব্ল্যাঙ্ক ভার্স আইডেন্টিফাই করবা। ব্ল্যাঙ্ক ভার্স আইডেন্টিফাই করা খুবই সোজা, তো ওই বিষয়টা আমি একটু দেখিয়ে দেবো কালকে। এরপরে আমরা সামারি কিভাবে লিখি, টোন কিভাবে হয়, অ্যাটিটিউড কিভাবে হয়, এসব কিছু দেখাবো। আমাদের কিন্তু সনেটও শেষ। কবিতা যদি একটি সনেট আসে, সেই সনেট সম্পর্কে কিভাবে লিখতে হবে সেই বিষয়টাও দেখানো শেষ। কয়টি সনেট রয়েছে, তিন প্রকার সনেট রয়েছে, এই সব কিছু বিস্তারিত আলোচনা করা শেষ। তাহলে যদি তোমাদের মধ্যে কেউ এগুলো না পেয়ে থাকো, তারা ইউটিউবে ক্লাস দেখে নেবে, রেকর্ডেড ক্লাস, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই জয়েন করবে, যাতে বাকি বিষয়গুলো তোমাদের জানা হয়ে যায়। এখন যদি জেনে রাখো, কলেজে ক্লাস করার সময় ম্যামরা যখন বলবে, তোমাদের ক্যাচ করতে সুবিধা হবে, এবং তোমরা তার তার মাধ্যমে কিভাবে লিখবে প্যাটার্নগুলো জানতে পারবে। আমিও জানিয়ে দেবো প্যাটার্নগুলো, তারপর তোমরা ক্লাসেও আরো ভালোভাবে শিখে ফেলবে। এক কথায় তোমাদের রিভিশন হয়ে যাবে ক্লাসে। তাহলে বুঝতে পেরেছো? আর আমি রিডিং স্কিলের শুধু ফ্রি ক্লাস দিব। এবং রিডিং স্কিল যেহেতু পোয়েট্রি নিয়ে, তাহলে পোয়েট্রি পড়াতে গিয়ে, রিডিং স্কিল পড়াতে গিয়ে তোমাদের পোয়েট্রিও হয়ে যাবে। যেমন ধরো এই কবিতাটা, রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এটি তোমাদের পোয়েট্রিতে রয়েছে। তো এই কবিতাটা আমি চুজ করেছি ওই কারণে, যেহেতু এটা তোমাদের পোয়েট্রিতে রয়েছে, তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে কি আজকে তোমাদের এই কবিতাটিও পড়া হয়ে গেল। এখন যদি রিভাইজ দাও, তাহলে তোমাদের এই বিষয়টি জানা হয়ে গেল। ঠিক আছে? তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।